আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। রাজনৈতিক কারণে বাংলাদেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা, সংশয় আছে। একটা পরিস্থিতি অতিক্রম করে এসেছি আমরা জুলাই আগস্টে, যেটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু অসংখ্য তরুণ, অসংখ্য নানা শ্রেণী পেশার মানুষের জীবন দানের মধ্য দিয়ে, নানা রকমের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, কাঙ্ক্ষিত পরিবর্তন, এবং নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। একই সঙ্গে যে অর্থনীতিটা ধ্বংস করে দিয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকার, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক কিছুতেই অনিশ্চয়তা, অস্থিরতা আছে। সেটা রাজনীতিতে যেমন আছে, অর্থনীতিতেও আছে। খুব ভালো বাংলাদেশ আছে এটা বলা যাবে না। তার মধ্যে শুরু হয়েছে প্রতিবেশীদের নানা রকমের অপতৎপরতা। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে, আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, সেদিক থেকে দেখলে সেটা ব্যতিক্রমী ছিল। কিন্তু ব্যতিক্রমী হলো একটা অলীক বিষয় ছিল। সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল বেশি। বিষয়টি সবার নজরে এসেছে, এবং আপনারা জানেন যে সরকার একটি শ্বেতপত্র প্রণয়নের বিগত বছরগুলোতে অর্থনীতিতে কী হয়েছে তার জন্য একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে দিয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, অর্থনীতিবিদ। এবং সেই শ্বেতপত্র কমিটি মনে করছে যে অর্থনীতির বাস্তব চিত্রের সঙ্গে পরিসংখ্যানটা পেলে না। সেজন্যই তারা এই উচ্চ হারের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিকে ধাঁধার সঙ্গে, এক ধরনের ধাঁধার সঙ্গে তুলনা করেছে। তথ্য উপাত্ত নিবিড়ভাবে খতিয়ে দেখা হলে বোঝা যায় এই পরিসংখ্যান ভুল। তারা ম্যানিপুলেট করেছে। 2010-19 সালে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তার উৎস অজ্ঞাত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, কিন্তু অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে প্রবৃদ্ধির পরিসংখ্যান কিন্তু একেবারেই মেলে না। এই অভিযোগ অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই করে আসছেন। ফলে এই উচ্চ হারের প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে সন্দেহ তৈরি হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির পরিস্থিতি নিরূপণে যে শ্বেতপত্র কমিটি গঠন করে, সেই কমিটি প্রধান উপদেষ্টার কাছে ইতিমধ্যেই প্রতিবেদন পেশ করেছেন। সেখানে প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে যে কথাগুলো আমি বলছিলাম, সেই কথাগুলো বলা হয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় যে উন্নয়নের বয়ান বা ন্যারেটিভ দেওয়া হয়েছিল, তা কেবল দেশে নয়, বিদেশেও প্রচুর প্রশংসা করিয়েছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি যেটা মনে করে, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনার সরকার হরেক রকম নানা রকম পদ্ধতিতে দুর্নীতি করে দেশ থেকে অর্থ পাচার করেছে। উন্নয়নের এই বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্তত 28 রকম উপায়ে দুর্নীতি সংগঠনের বা দুর্নীতি করবার তথ্য খুঁজে পেয়েছে শ্বেতপত্র কমিটি। শ্বেতপত্র কমিটির যে চূড়ান্ত প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে অবারিত দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও স্বেচ্ছাধীন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে 1.5 দশক ধরে বাংলাদেশে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যার মাধ্যমে দেশ থেকে $234 বিলিয়ন সমপরিমাণ, অর্থাৎ 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রতি বছর পাচার করা অর্থের পরিমাণ ছিল গড়ে $16 বিলিয়ন। দুর্নীতির মাত্রা ব্যাপক এবং গভীর ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যেসব পদ্ধতিতে বাংলাদেশে আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে, এবং এই পদ্ধতিগুলো হচ্ছে, আমরা সবাই আরেকবার মনোযোগ দিয়ে দেখবার চেষ্টা করি কোন পদ্ধতিতে এই চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শ্বেতপত্র কমিটি অনুযায়ী ব্যাংক খাতের ঋণ কেলেঙ্কারি, প্রতারণাপূর্ণ ব্যাংক ঋণের ব্যাপক প্রসারের কথা উল্লেখ করেছে শ্বেতপত্র কমিটি। এর পাশাপাশি ছিল ঋণের অর্থ আত্মসাৎ করা, ব্যাংক অধিগ্রহণ করা, আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে জোর করে ব্যাংকের মালিকানা অধিগ্রহণ বা দখল করা হয়েছে। শ্বেতপত্র কমিটি বলছে এক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। রাষ্ট্র সংস্থা বলতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সহায়তা নেওয়া হয়। অবৈধভাবে অর্থ পাচার হয়েছে প্রচুর। বেআইনিভাবে যে অর্থ নেওয়া হয়েছে তা বিদেশে পাচার করা হয়েছে। পাচার করা অর্থের পরিমাণ ছিল বিপুল। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া অলাভজনক প্রকল্প আরেকটি বিষয়। লাভজনক হবে না এমন প্রকল্পে সম্পদের অপচয় করা হয়েছে। সময় মতো এসব প্রকল্প শেষ করা যায়নি, ফলে ব্যয় বেড়েছে প্রচুর। বিপুল অর্থ খরচের কারণে তা মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে ভীষণভাবে। অযাচিতভাবে প্রকল্পের খরচ বৃদ্ধি করা হচ্ছে। প্রকল্পের খরচ ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখানো হয়েছে যাতে টাকা চুরি করা যায়, এবং প্রকল্প অনুমোদনের পর ব্যয় বৃদ্ধি,
বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনের পর কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি ব্যয় বৃদ্ধি করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল তহবিলের অর্থ পকেটস্থ করা। প্রতিযোগিতাবিহীন দরপত্র প্রক্রিয়া, অর্থাৎ টেন্ডার প্রসেসে কোনো কম্পিটিশন ছিল না, সরকারি কেনাকাটা করা হয়েছে এমনভাবে যাতে স্বজনতোষী ও সুবিধাপ্রাপ্তরা লাভবান হয়। যোগ্য সরবরাহকারীদের এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। অপ্রয়োজনীয় এবং দুর্বল প্রকল্প, একটি প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দুর্বলভাবে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে, যার মাধ্যমে সম্পদের অপচয় হয়েছে, প্রকল্প যথাসময়ে শেষ করা হয়নি, বেড়েছে খরচ। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি করা হয়েছে। প্রকল্পের ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত ছিলেন, বিশেষ করে যাদের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ করা হতো, তাদের নিয়োগের মাপকাঠি ছিল রাজনীতির সঙ্গে তাদের যোগাযোগ। এক্ষেত্রে মেধা বিচার করা হতো না। ভূমি এবং সম্পদের অবৈধ অধিগ্রহণ, ভূমি এবং সম্পদ জব্দ কিংবা অধিগ্রহণ করা হচ্ছে বেআইনি পন্থায়। ভূমি অধিগ্রহণের অর্থের অপব্যবহার হয়েছে। যেসব ভূমি মালিকের শক্ত রাজনৈতিক যোগাযোগ ছিল না, তাদের অসম চুক্তিতে যেতে বাধ্য করা হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য যে অর্থ দেওয়া হয়েছে তার অপব্যবহার করা হয়েছে। অর্থাৎ লক্ষ্য করবেন যে নানাভাবে দেশটাকে লুটে পুটে তারা খেয়েছে। চুক্তিমূল্য বাড়িয়ে কাজ দেওয়া হয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ঠিকাদারদের, কন্ট্রাক্টরদের অনেক ক্ষেত্রে যেসব সরকারি কাজ দেওয়া হয়েছে তার মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কাজে দেওয়া হচ্ছে কোনো রকম দরপত্র ছাড়াই কাজগুলো দেওয়া হচ্ছে, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এগুলো দেওয়া হচ্ছে। প্রকল্পের যে সম্পদ আছে সেই সম্পদের অপব্যবহার করেছেন। ব্যক্তিগত এবং রাজনৈতিক সুবিধার জন্য যানবাহন, ভ্রমণ বাজেট এবং প্রকল্পের অন্যান্য সম্পদের অপব্যবহার করা হয়েছে ভীষণভাবে, প্রবলভাবে। ঘুষকে ব্যবস্থাপনার মানদণ্ড হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। কাজের প্রক্রিয়া জোরদার করা কিংবা বিশেষ সুবিধা নেওয়ার জন্য নিয়মিতভাবে ঘুষের লেনদেন করা হতো এবং এই প্রবণতা সকল পর্যায়ে ছিল। রাষ্ট্রীয় তহবিলের ভুল বরাদ্দ, উন্নয়ন কাজের জন্য বরাদ্দ করা অর্থ অন্য কাজে ব্যবহার করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক নেতাদের রাজনৈতিক অথবা ব্যক্তিগত উদ্দেশ্যে পূরণ করা। অভিজাতদের কর অব্যাহতি দেওয়া হয়েছে। কর নীতি অসংগতভাবে প্রভাবশালীদের সুবিধা দিয়েছে এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের নানা অসন্তোষ দেখেছি, সাধারণ মানুষের অসন্তোষ দেখেছি। সরবরাহ চেইনের বিকৃতি, সরবরাহ ব্যবস্থাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যা পণ্যমূল্য অন্যায্যভাবে বাড়িয়েছে এবং বাজারে অদক্ষতা, এক ধরনের অদক্ষতা সৃষ্টি করেছে। ইনসাইডার ইনফরমেশন বা ভেতরের তথ্য আদান প্রদান, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে নীতি সংক্রান্ত সিদ্ধান্ত ফাঁস করে দেওয়া হতো যাতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। সংঘবদ্ধ দুর্নীতি করেছেন। সরকারি কর্মকর্তা এবং বেসরকারি ব্যক্তিরা আতাত করতেন যাতে উভয়ই লাভবান হতে পারতেন এবং হয়েছেনও তাই। চাঁদাবাজ ভিত্তিক দুর্নীতি, ঘুষ আদায় এবং অন্যান্য অন্যায্য লেনদেনে যেতে চাপ প্রয়োগ করা হতো। একচেটিয়া ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি করেছেন। বাজার পরিস্থিতি এমনভাবে পরিচালনা করা হতো যাতে বিশেষ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান লাভবান হয়। আগেই তথ্য লেনদেনের মাধ্যমে দুর্নীতি করা হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য আগেই জানিয়ে দেওয়া হতো, ফলে বিশেষ গোষ্ঠী সুবিধা পেত। তথ্য গোপন করবার মাধ্যমে দুর্নীতি করা হয়েছে। অংশীজনদের, স্টেক হোল্ডারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হতো যাতে তারা বিভ্রান্ত হয়। নিষ্ক্রিয়তার মাধ্যমে দুর্নীতি করা হয়েছে, অর্থাৎ ঘুষ পাওয়ার ক্ষেত্র তৈরি করতে অনেক সময় ইচ্ছাকৃতভাবে দেরি করা হতো। কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য দুর্নীতি হয়েছে। ঘুষ এবং যোগাযোগের ব্যবহার করা হতো যাতে পদোন্নতি কিংবা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া যায়। কমিশনের ভাগ বাটোয়ারা, কোনো বিষয়ে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তারা কমিশনের ভাগ চাইতেন উচ্চ পদস্থ, একবারে টপ হায়ারার্কিতে। রাজনৈতিক সুবিধা পাওয়া, রাজনৈতিক আনুগত্য কিংবা সুবিধা পাওয়ার জন্য সম্পদের ব্যবহার এবং সিদ্ধান্ত নেওয়া হতো। আইনের প্রণয়ন, আইন এবং নীতি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যা স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দিত। আমরা বিদ্যুৎ খাতের কথা স্মরণ করলে সেটা দেখতে পাবো। শ্বেতপত্র কমিটির সদস্যরা দেখতে পেয়েছেন যে দুর্নীতির কারণে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত। এরপর রয়েছে ভৌত অবকাঠামো খাত এবং জ্বালানি ও বিদ্যুৎ। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইসিটি হলো আরেকটি খাত যা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলো আমাদের এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যেটা আসলে কল্পনারও অতীত। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।